আজকে আমরা একটু শিখে নেব হচ্ছে আবর্ত গতিবিজ্ঞানটা কি আছে। ওকে, আবর্ত গতিবিজ্ঞান বিষয়টা কি না, যখন কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে আর কি, তখন সেই গতিকে আমরা বলবো হচ্ছে আবর্ত গতি বা হচ্ছে ঘূর্ণন গতি। অর্থাৎ কোনো একটা বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে, এই যে গতিটা হয় সিম্পলি একে আমরা বলবো হচ্ছে আবর্ত গতি বা হচ্ছে ঘূর্ণন গতি। এবার যখন ওই নির্দিষ্ট বৃত্তপথে ঘুরছে তখন ওই বৃত্তের যে ব্যাসার্ধটা হয় ওকে আমরা বলবো কি, ওকে বলবো এক কথা হচ্ছে ওর ধ্রুবক। অর্থাৎ এমন ধরো যে ধরো কোনো একটা বস্তু এইভাবে ঘুরছে, ওকে, তাহলে এবার ওর যে সেন্টার ওটা হচ্ছে এই জায়গাতে আছে ওটা, ফলে এর থেকে যে দূরত্ব এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ওর দূরক। ওকে, ক্লিয়ার? অর্থাৎ বস্তু আমরা এইভাবে ঘুরছে, এর এখানে আছে হচ্ছে কেন্দ্র, এর যে ডিস্টেন্স এখানে বলবো হচ্ছে ধ্রুবক বলবো। ক্লিয়ার? এবার দেখে নেবো হচ্ছে আর আবর্ত গতির ক্ষেত্রে প্রধান বিষয়টা হচ্ছে ধ্রুবক ওর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবো ওটা হচ্ছে আমার মেন হচ্ছে বিষয়। এবার বস্তুকণা যখন নাকি কোনো বৃত্তপথে ঘুরছে, যখন নাকি কোনো বৃত্তপথে ঘুরছে তখন তো ওর দূরকটা কেন্দ্রটা কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে বলা হয় কৌণিক দূরত্ব, অত কতটুকু ঘুরলো। ব্যাপারটা কীরকম, ধরো কোনো বস্তু এইরকম একটা বৃত্তাকার পথে ও ঘুরছে, এমন একটা বৃত্তাকার পথে, এইখানে ওর কেন্দ্র আছে, বস্তুটা প্রথমত এমন অবস্থান থেকে যাওয়া শুরু করলো, এমন অবস্থান থেকে, ওকে, ও এবার এই পথে এখানে চলে ও হয়তো এমন একটা অবস্থান আসলো, হলো। এবার প্রথম ক্ষেত্রে ওর ছিল ধ্রুবক, ওটা ছিল যে এখান থেকে এইটুকুনি, এই হচ্ছে ধ্রুবক মানে ব্যাসার্ধটা, আর সেকেন্ড ও হচ্ছে এসছে এইখানে এসছে, এইটা হচ্ছে ধ্রুবক সেকেন্ড অবস্থান। তাহলে ও এখানে তখন এই বস্তুটা কেন্দ্রে উৎপন্ন করছে কোনটা, এটা হচ্ছে এইটুকুনি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা বলবো হচ্ছে কৌণিক দূরত্ব। অর্থাৎ আগেও যে অবস্থানে ছিল সেখান থেকে ও যেখানে সরে আসলো, ওর যে প্রাথমিক এবং অন্তিম অবস্থান, এই দুই অবস্থান যদি আমরা কেন্দ্রে যোগ করে দেই তাহলে কেন্দ্রটি কোণ উৎপন্ন হয়, ওই কেন্দ্রের কোণটি হচ্ছে আমার কৌণিক দূরত্ব। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার দেখবো যে কৌণিক বেগটা কি, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের যে হার তাকে বলবো কৌণিক বেগ। অর্থাৎ ওই সময়ে ওই যে কৌণিক দূরত্ব অতিক্রম করলো এটা কতক্ষণ সময় লেগেছে, মানে কৌণিক দূরত্ব বা সময় হচ্ছে কৌণিক বেগ। মানে ও যে কেন্দ্রে উৎপন্ন করলো একটা অ্যাঙ্গেল, ধরো 60 ডিগ্রি কি 100 ডিগ্রি উৎপন্ন করলো, ওই কোণটা উৎপন্ন করতে ওর কতক্ষণ সময় লেগেছে। খুব সিম্পলি এমনি যেমন আমাদের বেগের ক্ষেত্রে দূরত্ব বাই সময় হয়, এক্ষেত্রে তাই একই ব্যাপার, খালি কৌণিক দূরত্ব বাই সময় হচ্ছে কৌণিক বেগ, এটা একটু খেয়াল রাখবে। ওকে, তাহলে কৌণিক বেগটা কি, বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরছে ও একক সময় বৃত্তে যে কোণ উৎপন্ন করছে ওটা হচ্ছে বস্তু কৌণিক বেগ। হয়তো 1 ঘন্টায় কতখানি কোণ উৎপন্ন করলো বা 1 সেকেন্ডে কতখানি কোণ উৎপন্ন করলো, এই যে একক সময় যে কোনো উৎপন্ন করছে ওটা হচ্ছে ওর কৌণিক বেগ। ক্লিয়ার? যেমন এখানে এক্সাম্পল এখানে আমার দেওয়া আছে, যেমন ধরো হচ্ছে কৌণিক বেগ ওমেগা দিয়ে লেখা হয়, কৌণিক বেগটা আমরা লিখবো হচ্ছে ওমেগা দিয়ে, আর ওমেগার ভ্যালুটা কীরকম হয়, থিটা বাই টি। থিটা কি, থিটা হচ্ছে গিয়ে ওই সময় ও কোনটা উৎপন্ন করলো, মানে ওর কেন্দ্র উৎপন্ন কোণের যে ভ্যালু ওটা হচ্ছে গিয়ে থিটা, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এটা হবে থিটা বাই টি, টি হচ্ছে সময়। দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে চিত্র দিয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার ডান দিকে এটা তোমরা দেখতে পাবে। ওকে, তাহলে যে খুব সুন্দর করে এখানে দেখানো আছে যে ধ্রুবক হচ্ছে আর, থিটা হচ্ছে ওর উৎপন্ন কোণ, আর ওর প্রথম অবস্থান ছিল হচ্ছে এ বিন্দুতে, সেকেন্ড অবস্থান হচ্ছে বি বিন্দুতে, ও এসটা হচ্ছে থিটা উৎপন্ন করলো, ও গেছে হচ্ছে এস পথ ওইটা, ফলে ও হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে আমার ওমেগা হবে থিটা বাই টি। ক্লিয়ার? এবার দেখে নেবো হচ্ছে যে কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্কটা কি আছে। আমরা দেখেছি যে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, এটা আমি এইমাত্র দেখলাম, ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি। এখন রেডিয়ান পরিমাপ অনুযায়ী
থিটা মানে কি, থিটা যে কোণ উৎপন্ন করবে ওটা হচ্ছে এ বি চাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ। দেখো একটু ছোট করে এটা আমি দেখাচ্ছি। থিটা হচ্ছে আসলে যে চাপ যে কোণটা উৎপন্ন হলো ওখানে, সেই কোণটা হচ্ছে আসলে গিয়ে এ বি চাপের ব্যাসার্ধ বাই চাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, এ বি চাপ বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার কোণের ভ্যালু। এবার এ বি চাপের দৈর্ঘ্যটা কি আছে, এস বাই আর, আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ এস বাই আর। তাহলে ওমেগা ইকুয়াল টু কি আসলো, ওমেগা ইকুয়াল টু আসলো হচ্ছে, আমি থিটার জায়গায় আমি বসাবো কি, বসাবো এস বাই আর ইন্টু 1/t, মানে থিটা ইকুয়াল টু আমরা এখানে লিখবো হচ্ছে সিম্পলি থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর লিখবো, যেটা এখানে আমার এসছে এস বাই আর লিখবো, আর 1/t এখানে থেকে গেল, থাকলে হচ্ছে এস বাই আর টি। তাহলে ওমেগা ইকুয়াল টু এস বাই আর টি। হ্যালো, এবার যদি কোনো বস্তু রৈখিক বেগটা ভি ধরা হয়, ভি ইকুয়াল টু কি, এস বাই টি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, ভি হচ্ছে ওর রৈখিক বেগ ভি, আর এস হচ্ছে গিয়ে সরণ, আর টি হচ্ছে সময়, ফলে ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি। এবার আমরা এখানে এস বাই টির জায়গায় আমরা বসাবো হচ্ছে ভি, ওকে, এস বাই টির জায়গায় বসাবো হচ্ছে ভি, তাহলে ভি বাই আর, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, ওকে। তাহলে আমার কি আসলো, আসলো হচ্ছে যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, বা কোণাকুণি গুণ করলে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, অর্থাৎ রৈখিক যে দ্রুতি ওটা হচ্ছে আমার কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, অবশ্যই আমরা মনে রাখবো যে রৈখিক বেগটা হচ্ছে কৌণিক বেগ ইন্টু হচ্ছে ব্যাসার্ধ, রৈখিক বেগটা হচ্ছে কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। এটাতে কিন্তু অনেক শর্ট কোশ্চেন থাকে, অঙ্ক এটা দিয়ে দেয়, এটা আমরা অবশ্যই জানবো। আর ঠিক আছে, এবার দেখবো হচ্ছে যে বৃত্তাকার রাস্তার গতিটা কীরকম হয়। কোনো যখন বস্তু বৃত্তাকার পথে সমান দ্রুতিতে পরিভ্রমণ করে তখন বলা হয় যে কণাটি সমান বৃত্তীয় গতিতে পরিভ্রমণ করছে। এখন বৃত্তপথের যে কোনো একটা বিন্দুতে কি হয়, বস্তুকণার গতি অভিমুখটা কীরকম হয়, ওই বিন্দুতে অঙ্কিত বৃত্তের স্পর্শক বরাবর হয় এবং তার উপর ক্রিয়ারত বাহ্যিক বল ব্যাসার্ধ বরাবর কাজ করে, ওকে। তাহলে ব্যাপারটা কি, যখন কোনো বস্তু ঠিক এইভাবে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, ওকে, তখন ওই বস্তুকণার অভিমুখ কোন দিকে হয়, ধরো কোনো বস্তু এমন জায়গাতে আছে, এটি এরম জায়গাতে আছে ওটি, তাহলে এই অবস্থানে কি হয়, এর ব্যাসার্ধ হচ্ছে এইটা, এটা হচ্ছে এর ব্যাসার্ধ। এবার বস্তু হলো আমার এই পথে ঘুরছে, ওকে, এর বস্তু ঘুরছে হচ্ছে এই পথে এটি ঘুরছে, তাহলে ঠিক এই অবস্থানে ওই বস্তুর অভিমুখটা কোন দিকে হবে, এই বড় যে স্পর্শকটি হয়, স্পর্শকের যে বেগটা হয় ওই দিকে ওটি হচ্ছে যাবে। এই অবস্থানে কোথায় হবে, এর যে স্পর্শকটি হবে এই দিকে হবে, এই অবস্থানে কোথায় হবে, এর যে স্পর্শকটি হবে এই অবস্থানে হবে। অর্থাৎ যে কোনো বিন্দুতে কোনো বস্তুর যে গতির যে অভিমুখ যখন সে বৃত্তাকার পথে ঘুরছে, ওই বিন্দুতে যে স্পর্শকটি আমরা আঁকবো বৃত্তের গা দিয়ে, ঠিক ওই বরাবর গতিটি কিন্তু এখানে হবে, ওকে। আর ওর ওপরে বাহ্যিক বলটা কীরকম হয়, বাহ্যিক বলটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কাজ করবে, ওর ওপর বলটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কাজ করবে এর বলটা, ক্লিয়ার। এবার দেখো, বৃত্তপথে প্রতি বিন্দুতে বস্তুকণার গতির অভিমুখ ওই বিন্দুর স্পর্শক বরাবর হয়, এমন অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। যেমন ধরো, যখন জলকাদার রাস্তায় সাইকেলটি চালায় তখন কি হয়, ওর যে ছিটকে আসে জলকাদা, ওটা কিন্তু ঠিক ওর চাকার গা বরাবর উঠে আসে স্ট্রেটভাবে, মানে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে আসে না। আবার ধরো ঘুরান্ত সামনে যখন আমরা কোনো কিছু ধার দেই, ছুরি কাছি, আগুনটি ছিটকে আসে, ওটা কিন্তু ঠিক ওর ওই বৃত্ত চাকার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওটি ছুটে আসে, ক্লিয়ার। আবার এমন হয় যে যখন আমরা নয় কোনো পাথরকে আমরা ঘোরাই, ছাড়লে পর ওটা কিন্তু ঠিক বৃত্ত যেই ভাবে ঘুরছিল ঠিক সেই বৃত্ত পথ বরাবর ওটা কিন্তু ছিটকে যায়, ওকে। এটা কিন্তু হয় একই নিয়মে হয়। হ্যালো,
বস্তুর ওপর যখন বল ক্রিয়া করে তখন বলের অভিমুখে বস্তুর ত্বরণ উৎপন্ন হয়। সম ঘূর্ণন গতির ক্ষেত্রেও সবসময় বস্তুর কেন্দ্রের অভিমুখে একটি ত্বরণ ক্রিয়াশীল হয়। এই ত্বরণকে আমরা বলা হয় ব্যাসার্ধমুখী ত্বরণ বা অভিলম্ব ত্বরণ। অর্থাৎ যে বস্তুটি আমার এখানে ঘুরছে ও ত্বরণটি আমার বস্তুর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হয়, আর বস্তুর বেগটা হয় ক্রিয়াশীল এর সঙ্গে লম্বভাবে 90 ডিগ্রি আকারে হয়। ক্লিয়ার? এই ভেতর দিকে যে আমার ত্বরণটা হয় ওটা হচ্ছে আমার অভিলম্ব ত্বরণ। ওকে, এবার দেখবো হচ্ছে অভিকেন্দ্র বলটা কি। অভিকেন্দ্র বলটা কি? আমরা জানি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু কী হবে? সমান বেগে সমবেগে গতিশীল অবস্থা থাকবে। কিন্তু বস্তু যখন বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তখন প্রতি মুহূর্তে ওর কিন্তু সরল রেখায় গতিশীল হওয়ার একটা ইচ্ছে দেখা দেয়, একটি প্রবণতাকে প্রতিরোধ করে। একটি বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা বল প্রয়োগ করতে হয়। যেহেতু সমবৃত্তীয় গতিতে পরিভ্রমণের সময় বস্তুর ত্বরণ সবসময় কেন্দ্রের অভিমুখী হয়, অতএব তার উপর ক্রিয়াশীল বল হবে কেন্দ্রের অভিমুখী হবে, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করবে। তো সমবৃত্তি সম্পন্ন বস্তুর ওপরে ক্রিয়াশীল কেন্দ্র অভিমুখী বলকে আমরা বলি হচ্ছে অভিকেন্দ্র বল আমরা বলি। আর এই বলটা হচ্ছে বস্তুর ভর আর অভিকেন্দ্র ত্বরণের গুণফলের সমান হয়। এই অভিকেন্দ্র বলটা এটা আমরা অবশ্য মাথায় রাখবো। ওকে, সংজ্ঞাটা কি আছে একটু আমরা দেখে রাখবো। সংজ্ঞাটা হচ্ছে এমন আছে, অভিকেন্দ্র বল এমন একটি বল যা সবসময় বস্তুর বেগের অবিলম্বভাবে এক নির্দিষ্ট বিন্দুতে অভিমুখে ক্রিয়া করে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে বস্তুকে স্থির দ্রুতিতে বৃত্তপথে পরিভ্রমণ করায়। ওকে, এখানে কিন্তু বেগ নেই, এখানে স্থির দ্রুতি আছে। বেগ নয় কেন? যেহেতু বেগের একটা ফিক্সড দিক থাকে একটা, কিন্তু যেহেতু ওটা ঘুরছে বৃত্তাকার পথে, ফলে ক্ষেত্রে কিন্তু ওর প্রতি মুহূর্ত দিকের চেঞ্জ হচ্ছে, ফলে ক্ষেত্রে আমরা সমবেগে বলতে পারছি না। একটু এক্সাম্পল আমরা দেখে নেবো, একটু অঙ্কের আকারে দেখে নেবো। ধরো কোনো বস্তুর ভর হচ্ছে এম, ভর ধরলাম এম, ও ব্যাসার্ধ হচ্ছে আর ধরলাম, আর ওর দ্রুতি হচ্ছে ভি। তাহলে অভিকেন্দ্র বলটা কি হবে? ভর ইন্টু ত্বরণ। ভর হচ্ছে এম আর কেন্দ্রের দিকে ত্বরণটা হচ্ছে গিয়ে এফ এন। হলো এফ এন হয়ে গেল। তাহলে ভর এখানে থেকে গেল। এবার এই ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে আসলে ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর। ফলে এখানে ভি এর জায়গায় লিখছে ওমেগা ইন্টু আর, ভি হচ্ছে আবার হচ্ছে ওমেগা ইন্টু আর, মানে ভি এর জায়গায় লিখছে হচ্ছে ওমেগা ইন্টু আর। ফলে এটা সব মিলে আসলো কি এম ওমেগা স্কয়ার বাই আর, কাটাকাটি করলে পরে এম ইন্টু 2 পাই এন স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ওকে, এটা একটু আমরা একটুখানি জেনে রাখবো। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের ভ্যালুটা কি হয়, জেনে রাখতে পারলে পরে অনেক সুবিধা অবশ্যই আছে, জানতে কোনো অসুবিধা নেই। এতে বলছি অপকেন্দ্র বলটা কি? আমরা দেখলাম কি সমস্ত ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া হয় সমান। ওকে, তাই অভিকেন্দ্র বল যখন আছে এর একটা বিপরীত বল অবশ্যই থাকবে। সেই বিপরীত বলটাকে আমরা বলবো হচ্ছে অপকেন্দ্র বল, অর্থাৎ কেন্দ্রের বহির্মুখে একটা টান অনুভব করবে। আমরা ঘোরাচ্ছি কিছু সুতো দিয়ে, ওখান থেকে একটা কেন্দ্রের বাইরে বেরিয়ে যায় একটা বল, একে বললাম আমরা অপকেন্দ্র বল। ওকে, এই অপকেন্দ্র বলটা কি? অপকেন্দ্র বলটা হচ্ছে অপকেন্দ্র প্রক্রিয়াকে আলগাভাবে অপকেন্দ্র বল উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে অপকেন্দ্র বলের উদ্ভব হয় ঘূর্ণায়মান বস্তুর জড়তার জন্য। ক্লিয়ার? দেখে নি তার পরের অংশ কি আছে। অপকেন্দ্র বল হচ্ছে একটি কেন্দ্র বহির্মুখী বল যেটি ঘূর্ণায়মান বস্তুর উপরে ক্রিয়া করে। ওকে, এটা কেন্দ্র বহির্মুখী বল। আর অপকেন্দ্র প্রতিক্রিয়া ঘূর্ণায়মান বস্তুর উপরে ক্রিয়া করে না, এটা উল্টোটা আবার। ওকে, তাহলে ব্যাপারটি করে আমরা একটু ভালো করে জেনে নিই। দেখো নিউটনের যে সূত্রটি আছে ওখান থেকে আমরা কি জানতে পারি? জানতে পারি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে
গতিশীল বস্তু সরলরেখা বরাবর চলার চেষ্টা করবে। ক্লিয়ার? একে আমরা বস্তু কি বলি? বলি অভিমুখী জড়তা। অভিমুখী জড়তা জনিত বলই হচ্ছে আসলে অপকেন্দ্র বল, মানে বাইরে যাওয়ার বল আর কি। এবার আবর্ত গতির বেলায় কি হয়? আবর্ত গতির বেলায় বস্তুর অভিমুখী জড়তাজনিত বলকে প্রতিরোধ করতে অভিকেন্দ্র বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ ও যে বাইরে যাওয়ার একটা ওর ইচ্ছা আছে, ওটাকে আটকাচ্ছে আমরা অভিকেন্দ্র বল দিই, মানে কেন্দ্রের দিকে আকর্ষণ বল দিয়ে ওটাকে আমরা আটকাচ্ছি ওকে আমরা। এই অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল সবসময় একই গতি ও সাম্যে অবস্থান করে, মানে এরা একেবারে সমান। অর্থাৎ এই অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল হচ্ছে একেবারে সমান, কিন্তু এটা হচ্ছে বিপরীতমুখী হয়। অভিকেন্দ্র বলটা হচ্ছে কেন্দ্রের দিকে ক্রিয়া করে ব্যাসার্ধ বরাবর, অপকেন্দ্র বলটা হচ্ছে ব্যাসার্ধ বরাবরই কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়াশীল হয়। এবার দেখব অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় কি জন্য? অপকেন্দ্র বলকে বলি আমরা অলিক বল। বাস্তব বল বলতে আমরা বস্তুর পারস্পরিক ক্রিয়া ঘটিত বলকে আমরা বুঝি। অভিকেন্দ্র বল হচ্ছে বাস্তব বল, কিন্তু অপকেন্দ্র বল কিন্তু এই অর্থে বল নয়। এই বল কেবলমাত্র ঘূর্ণায়মান নির্দেশতন্ত্রে দেখা যায়, স্থিরতন্ত্রে এর কোনো অস্তিত্ব নেই। ওকে, দর্শক যখন নিজে থেকে কোনো বস্তুকে বৃত্তপথে ঘুরতে দেখে তখন সে কেবল অভিকেন্দ্র বলে অস্তিত্ব টের পায়, নিজে স্থির আছে। ঘুরন্ত কণার সমান কৌণিক বেগে ঘুরছে এমন কোনো নির্দেশ তন্ত্র থেকে দেখলে সে বস্তুটিকে সাম্যাবস্থায় দেখবে। এবারটা একটু দেখবে কিন্তু একটু, ঠিক আছে, খটোমটো আছে একটুখানি। এর ব্যাখ্যা হিসাবে সে বলবে বাস্তব অভিকেন্দ্র বলকে নিষ্ক্রিয় করে বস্তুকে সাম্যাবস্থায় রাখতে নিশ্চয়ই সমান বিপরীত একটি বল ক্রিয়া করছে, এটি হচ্ছে অপকেন্দ্র বল। এই বল আপাত গ্রাহ্য বলে একে বলা হয় অলিক বল আখ্যা দেওয়া হয়, আপাত গ্রাহ্য বলে। ওকে, যেমন ধরো যাত্রীপূর্ণ গাড়ি হঠাৎ যদি মোড় ঘোরে তখন যাত্রীরা বিপরীত দিকে টান অনুভব করতে পারে। যদি গাড়ি যদি বাঁ দিকে টান আমরা কিন্তু ডান দিকে একটু হেলে পড়ি, তখন গাড়ি হলো ঘূর্ণায়মান নির্দেশতন্ত্র, আর এই নির্দেশতন্ত্রের থেকে যাত্রীরা যে বল অনুভব করে তা হচ্ছে অলিক বল, আর এটা হচ্ছে অপকেন্দ্র বল। মানে আমরা বাইরে একটা বল অনুভব করি। দেখবে যখন আমরা যখন গাড়িতে যাই, যদি গাড়িটা স্পিডে যদি বাঁ দিকে টান নেয় আমরা ডান দিকে টান করতে পারি একটা, যেটা কিন্তু নাগরদোলাতেও হয়। গাড়ির পাশে অবস্থিত রাস্তা হচ্ছে স্থির নির্দেশতন্ত্র। রাস্তায় দাঁড়ানো দর্শকের পক্ষে তা ব্যাখ্যা করার জন্য অলিক বলের প্রয়োজন হবে না, সে বলবে এটি হয়েছে গাড়ির জড়তার জন্য এটি হয়েছে। ওকে, আর কিছু এক্সাম্পল আমরা এখান থেকে দেখে নেব। দেখবে যখন নাকি একই লেভেলের দুটি রেলের যে রেল লাইন ট্র্যাক থাকে বা ঘুরতে চেষ্টা করে, তখন ট্রেনের খাঁজ আর পাটির ভেতরে যে বল ক্রিয়া করে তাই হচ্ছে ট্রেনকে প্রয়োজন অভিকেন্দ্র বলের যোগান দেয়। বুঝলে? আর আবার দেখবে যে দুর্ঘটনা আটকানোর জন্য কি করা হয়, বাঁকের মুখে ভেতরের লাইন থেকে বাইরের লাইনটি উঁচু করে রাখা হয়, একে বলা হয় লাইনের বলা হয় যে ব্যাংকিং। ওই স্থানে অনুভূমিক রেখার সঙ্গে পাটির দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে বলে ব্যাংকিং কোণ। এটা একটুখানি জেনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যখন নাকি রেল লাইনটি ঘুরছে, দুটো লাইন ধরো বাঁ দিকে টান নিচ্ছে, তখন দেখবে যে ভেতর দিকে যে লাইনটি আছে ওর থেকে বাইরের লাইনটি একটু উঁচু করে দেওয়া হয়। ওতে হচ্ছে টানার সময় যে একটা বল কী করে ওটা একটা ব্যালেন্স অবস্থায় এসে যায়। এটা আমরা কিন্তু রেল লাইনে দেখতে পাবে, যে কোনো জায়গাতে দেখবে বা কোনো মানে যে হাইওয়ে আছে, যে হাইওয়ে তো দেখবে যে এমনই হয়, যখন কোনো রাস্তা বাঁক ঘুরছে দেখবে তার যে বাঁক ঘোরার যে ব্যাপারটা, ও যেই দিকে ঘুরছে সেই দিকটা হবে একটু নিচু, ওটা একটু উঁচু হবে। আর যদি এদিক ঘরে এভাবে নিচু এভাবে উঁচু হবে। ওকে, মানে হচ্ছে যেই সার্কেল ওটা ঘুরছে ওই সার্কেলের সামনে যার ব্যাসার্ধ কম হবে সে একটু নিচু হবে, আর আউটসাইডটা একটুখানি উঁচু হবে, এভাবে একটুখানি ঢাল রাখা হয়। ওকে, এবার অপকেন্দ্র বলে কয়েকটি ফলাফল আর প্রয়োগ এখানে আছে, তাহলে এটা তুমি দেখতে পারবে এটি, ঠিক আছে। এটা আমরা এটা আলোচনা করছি না, এটা
এই অনেক বেশি এখানে আলোচনা করেছি ইতিমধ্যে, ভিডিও অনেকখানি লম্বা হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, আর আলোচনা করলাম না। ওকে।